আমি একটু সেট করে নিই, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। জোবার ভাই ইজ ব্যাক, চলে আসছে। তোমরা সবাই দ্রুত চলে আসো। আজকে হচ্ছে আমরা এমসিকিউ লাস্ট, এটা আল্লাহ আল্লাহ, এই কি অবস্থা? না, এখানে তো ঠিক আছে। ও আচ্ছা, ওইখানে একটু সমস্যা করতেছে মেবি। এখানে কি ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ওকে, তানহা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আর কে আছে আমাদের সাথে এটি দেখতে চাই? সবাই সবাই চলে আসো দ্রুত। আমরা হচ্ছে আজকে পড়ব অধ্যায় 10 এবং 11। এখন তোমরা বলবা ভাইয়া আরেকটা তো অধ্যায় বাকি আছে, তাই না? হ্যাঁ, আমি এটা দেখছি, আরেকটা অধ্যায় বাকি আছে, সেটা আমরা আগামীকাল পড়াবো। এবং 12, হ্যাঁ, মেবি তৃতীয় অধ্যায়টা বাকি আছে। তৃতীয় অধ্যায়ে আমাদের একটু কিছু কাজ বাকি ছিল, এই জন্য সেটা করা হয় নাই। তো তৃতীয় অধ্যায় এবং 12 বা 13তম অধ্যায় যেটা বাকি আছে সেটা আমরা আগামীকাল পড়বো, ঠিক আছে। ওকে, হ্যাঁ, সবাইকে মেনশন করে দাও। কিউট বয়, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। এমন সুন্দর কিউট নাম এবং কিউট ছেলে দেখলে মন ভালো লাগে। আচ্ছা, তারপর যারা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, সবাই দ্রুত যুক্ত হয়ে যাও, সময় যেহেতু বেশি নাই, আমরা হচ্ছে শুরু করে দিই। ও ওকে ওকে, প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, অর্থনৈতিক কার্যাবলীর সঠিক ক্রমধারা কোনটি? যেটা ঢাকা বোর্ডে এসেছিল। তো এই ঢাকা বোর্ডের প্রশ্নই অন্য যে কোনো জায়গায় আসতে পারে, তাই না? ঢাকা বোর্ডের প্রশ্নটাই কিন্তু অন্য যে জায়গায় আসতে পারে। তো সেই ধারাবাহিকতায় আমরা হচ্ছে যেহেতু এইসব জিনিস প্রচুর রিপিট হয়, তাহলে বলতো অর্থনৈতিক কার্যাবলীর সঠিক ক্রমধারা কোনটি? প্রথমে কি আমরা উৎপাদন করব, তারপরে বন্টন করব, তারপরে ভোগ করব, তারপরে অভাব প্রচেষ্টা, নাকি ভোগ অভাব প্রচেষ্টা উৎপাদন বন্টন, অভাব প্রচেষ্টা উৎপাদন বন্টন ভোগ, প্রচেষ্টা উৎপাদন বন্টন ভোগ অভাব? এটা তোমাদের অনেকের কাছে মনে হইতে পারে এটা এমসিকিউ, টাইম ওয়েস্ট করে, বাট না, একটু ব্রেন খাটাইতে হবে। এখানে তুমি জাস্ট এটা মুখস্থ করার চাইতে আরো ইজি, কারণ এটা জাস্ট তুমি একটা ক্রম দ্বারা নিজেকে মিলাও। যদি যদি তুমি একজন এন্টারপ্রেনার হইতা, তুমি কিভাবে উৎপাদন করতা, তুমি কিভাবে বন্টন করতা, তুমি কিভাবে ভোগ করতা, সেইটা একটু থিঙ্ক করো যে কোনটার পরে কোনটা করতা। হ্যাঁ, কিউট বাই অ্যান্সার দিয়ে ফেলছে, একের সি বলছে সে। তারপর আর কে কি বলছে আমি একটু দেখে নিব। আমাদের সাথে কয়জন আছে? আমাদের সাথে আছে 5 জন। আচ্ছা, হ্যাঁ, সবাই একটু মেনশন করে ফেলো। সবাই হচ্ছে অ্যান্সার করে ফেলো, সবাই অ্যান্সার করে ফেলো। সাবিত আমাদের সাথে আছে, জাহেদা আক্তার আক্তার আছে, ইশতিয়াক কবির আমাদের সাথে আছে। ওকে, তাহলে দেখো যে কোনটা প্রথমে, দেখো তো প্রথমে কি আমরা উৎপাদন করি নাকি বন্টন করি? এখন উৎপাদনের আগে তো বন্টন সম্ভব না, আর বন্টনের আগে তো ভোগ সম্ভব না। এখন অভাব কি আমাদের উৎপাদনের পরে আসে? না। তাহলে কি হবে? তাহলে আবার দেখো, আমরা উৎপাদনের আগেই কি ভোগ করে ফেলি? না, তাহলে এটাও বাদ। এবার দেখো অভাব, প্রথমে আমার অভাব আসছে, মানলাম। অভাব থেকেই আমার এখন খুব ক্ষুধা লাগছে, আমার কাছে টাকা আছে কিন্তু আমার খুব ক্ষুধা লাগছে, তখন আমি কি করব? তখন আমি প্রচেষ্টা করব। কি প্রচেষ্টা করব? কিভাবে খাবার খাওয়া যায়, কিভাবে আমার পাকস্থলীকে ঠান্ডা করা যায়। তারপর আমি কি করব? উৎপাদন করব। উৎপাদন বলতে মনে করে যে প্রথমে আমার, আচ্ছা আমার তো এই সিজনে এত ধান লাগবে, তখন আমি কি করব? আমি একটু প্রচেষ্টা করব, আমি জমি টমি দেখব যে কোথায় কিভাবে উৎপাদন করলে ভালো হবে। তারপর আমি উৎপাদন করব, তারপর সেটা আমি বন্টন করব, সেটা কোথায় কোন জায়গায় কতটুকু দেওয়া লাগে সেটা বন্টন করব, তারপরে না আমি ভোগ করব। বিষয়টা এমন না। এখন প্রথমেই তো তুমি প্রচেষ্টা করবা না, প্রচেষ্টার পরে উৎপাদন, তারপরে তোমার শেষে অভাব, এটা তো হবে না। তোমার শেষে দেখছে আবার অভাব হবে না, তাই না? সো অ্যান্সার হচ্ছে সি। অ্যান্সারটা কি? সি। সহজে এভাবে বুঝতে হবে, প্রথমে আমার অভাব হবে, অভাব আসলে না আমি প্রচেষ্টা করব। তোমার এখন ক্ষুধা নাই, তুমি কি এখন খাওয়ার চেষ্টা করবা? না। তাহলে আগে তোমার অভাব হইতে হবে, তারপরে তুমি চেষ্টা করবা। চেষ্টা যখন করবা তারপরে না তুমি উৎপাদন হবে, তাই না? তাহলে এই হচ্ছে তোমার সঠিক
ক্রমিক। ওকে, তাহলে 1 নাম্বার আমরা বুঝলাম। এবার আসো 2 নাম্বার। 2 নাম্বার কি বলছে? একটা উদ্দীপক আছে আমাদের সামনে, দেখো নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী 2টি প্রশ্নের উত্তর দাও। ওকে, বিল্লাল সাহেব একজন তরুণ শিল্প উদ্যোক্তা। হ্যাঁ, তিনি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে 5 বিঘা জমি ক্রয় করে সেখানে একটি রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি শ্রমিক ও কর্মচারী নিয়োগ দিয়ে উৎপাদন শুরু করেন। তাহলে প্রশ্ন হচ্ছে, বিল্লাল সাহেবের কর্মকাণ্ড কোন অর্থ ব্যবস্থার সাথে মিল রয়েছে? ইসলামী, ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র। এবার বলো তোমরা এটার আনসারটা কি হবে। তারপরে আমি তোমরা অ্যান্সার করতে করতে আমি কিছু জিনিস বুঝিয়ে দিই। হ্যাঁ, যেমন প্রথমে হচ্ছে পুঁজি বা ধনতান্ত্রিক। তোমরা অ্যান্সার করো, তারপরে আমি বুঝাচ্ছি। যেমন প্রথম হচ্ছে পুঁজি বা ধনতান্ত্রিক, এটা আসলে কি বুঝায়? পুঁজি বা ধনতান্ত্রিক মানে হচ্ছে যে তুমি যেই দেশে অবস্থান করতেছো সেই দেশে তুমি যা ইচ্ছা উৎপাদন করো, অথবা তুমি যদি একজন ভোক্তা হও, এখানে ভোক্তাই হচ্ছে রাজা। ভোক্তা যা চায় সে কিনতে পারে, তাকে কেউ কোনো বাধা দিবে না, সরকার কোনো বাধা দিবে না। তার মানে তুমি যা ইচ্ছা উৎপাদন করতে পারবা, তুমি যা কিছু ভোগ করতে পারবা, কোনো ইস্যু নাই। তুমি এই কলমটাকে উৎপাদন করবা, তুমি কলমটা উৎপাদন করে তুমি এটার দাম 2000 টাকা দাও, আমি উৎপাদন করে 20 টাকা দিব। তাহলে আমার ভোক্তা যারা আছে তারা চিন্তা করবে যে আমার প্রফিট কোনটায় বেশি। আমার যদি দেখে দুইটা জিনিসই এক, তখন তারা চিন্তা করবে আমার জিনিস দুইটা একই হইলে তাইলে আমার কোনটা কম টাকা। তখন এটা কি হবে? তখন এটা হচ্ছে তোমার স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, ডিমান্ড এবং সাপ্লাই, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা হিসাবে সেটা সেল হবে। এখানে সরকার কোনো বাধ্যবাধকতা দিবে না। এটাই হচ্ছে ধনতান্ত্রিক বা পুঁজিতান্ত্রিকের ব্যবস্থা। এবং এখানে অনেক বেশি শ্রমিক শোষণ হয়। এখানে যারা বড়লোক তারা বড়লোক হইতে থাকে, যারা গরিব তারা আরো গরিব হইতে থাকে, শ্রমিক শোষণ হয়। এটা হচ্ছে ধনতান্ত্রিক। আর এই যে সমাজতান্ত্রিক বা কেন্দ্রীয়, এটাতে কি হয়? আর এই ধনতান্ত্রিক পুঁজিতান্ত্রিক কারা? যেমন হচ্ছে তোমার ইউএসএ, যেমন হচ্ছে তোমার ফ্রান্স, হ্যাঁ এরা। আর এই যে সমাজতান্ত্রিক বা কেন্দ্রীয়, এখানে ভাই তুমি চাইলেই উৎপাদন করতে পারবা না। এখানে তুমি ধরো সরকার তোমাকে একটা রেস্ট্রিকশন দিবে যে তুমি এর বেশি উৎপাদন করতে পারবা না, তুমি এটার দাম এর চেয়ে বেশি দিতে পারবা না, তোমার মজুরি বা স্যালারি এর চেয়ে বেশি হইতে পারবে না, অনেক বাধা। আর তারপর তুমি এটা কিনতে পারবা না, ওইটা কিনতে পারবা না, মানে এখানে সরকার তোমাকে একটা নিয়ন্ত্রণ করে দেয়। এই জন্য এটাকে বলা হয়েছে সমাজতান্ত্রিক এবং কেন্দ্রীয়। তবে এখানে সবাই বেশি বড়, মানে যারা ধনী তারা আরো বেশি ধনী হয়ে যায় না, যারা গরিব তারা আরো বেশি গরিব হয়ে যায় না। এখানে একটা সমঝোতা থাকে। এখানে গরিব একটু কম থাকে, মানে যারা গরিব তাদের জন্য সরকার একটু ব্যবস্থা করে দেয় যে তাদের সর্বনিম্ন স্যালারি এত হবে, তাদেরকে এর চেয়ে বেশি খাটানো যাবে না, এরকম কিছু সরকার নিয়ম করে দেয়। তবে এখান থেকে বেশি বড়লোক বের হইতে পারে না। যেমন দেখবা বিশ্বের যত বড়লোক তারা হচ্ছে ইউএসএ, আমেরিকার, তারপরে দেখবা ফ্রান্সের, এইসব দেশের। কিন্তু এই চীনের এবং হচ্ছে তোমার এটা হচ্ছে কি চীন, তারপর হচ্ছে তোমার রাশিয়া, তারপর হচ্ছে তোমার উত্তর কোরিয়া, এখানে আবার সাউথ আফ্রিকা। তো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে তোমার কেন্দ্রীয়, এগুলো হচ্ছে সমাজতান্ত্রিক বা কেন্দ্রীয়। বুঝতে পারছো? আর এই যে মিশ্র হচ্ছে ব্যাপারটা হচ্ছে এমন, তুমি দিবে কিছু আমি দিব কিছু, তা থেকে জন্ম নিবে মিশ্র একটা শিশু। মানে তোমার এই যে ধনতান্ত্রিক, এই ধনতান্ত্রিকের যে ভালো গুণগুলা এবং এই যে সমাজতান্ত্রিকের যে ভালো গুণগুলা, এই দুইটার ভালো গুণ মিলেই তারপরে একটা জিনিসের জন্ম হয়, সেটার নাম হচ্ছে মিশ্র। এখন মিশ্র কোনটা? মিশ্র হচ্ছে যেমন বাংলাদেশ, আমাদের বাংলাদেশ হচ্ছে মিশ্র, তারপর ইন্ডিয়া, পাকিস্তান, এগুলো হচ্ছে মিশ্র। ঠিক আছে? এখানে ধনতান্ত্রিকও নাই, পুঁজিতান্ত্রিকও নাই। কেমন বিষয়টা হচ্ছে, ধরো এই যে আমাদের তেলের দাম, মনে করো তেলের অনেক হচ্ছে এখন ক্রাইসিস। এখন কি হইতেছে, তেলের যারা ব্যবসায়ী তারা বলতেছে আমরা এখন দাম বাড়াবো। এখন সরকার বলতেছে মুরব্বি দাম বাড়ানো যাবে না। তাইলে কি করব? তাহলে এখন সরকার বাড়াইতে দিতেছে না, বাড়াইতে পারতেছে না। আবার আরেকটা জিনিস চিন্তা করো, এই রোজার সময় লেবুর দাম হয়ে গেছে 200 টাকা হালি। তখন সরকার কি করলো যে না 200 টাকা তো করা যাবে না, তখন সরকার সেটা দাম কমে 50 টাকায় নিয়ে আসলো। প্রথমে ছিল 20 টাকা, ব্যবসায়ীরা সেটা বাড়াইলো 200 টাকায়। সরকার সেখানে বললো না এত টাকা বাড়ানো যাবে না, তোমরা বাড়াও ঠিক আছে, বাট এত বাড়াইতে পারো না। তখন সরকার তাদের সাথে নেগোসিয়েট করে সেটা দাম 20 টাকা থেকে, মানে 200 টাকা থেকে 50 টাকায় নিয়ে আসে। কিন্তু আগের দাম ছিল 20 টাকা। মানে এখানে বিজনেসম্যানদেরও 30 টাকা লাভ, আমাদের 30 টাকা ক্ষতি। যাই হোক, এই হচ্ছে অবস্থা। বুঝতে পারছো? এই হচ্ছে অবস্থা। ওকে, তাহলে আর এইটা হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামিক তোমার হচ্ছে কোরআন, সুন্নাহ, হাদিস, কি তারপর হচ্ছে তোমার কিয়াম, এগুলা অনুযায়ী হচ্ছে চলে। ঠিক আছে? এগুলো হচ্ছে
চলে। তাইলে এইবার কোনটা বিল্লাল সাহেব কোনটা করছে? বিল্লাল সাহেব হচ্ছে বি, মানে হচ্ছে ধনতান্ত্রিক করছে। দেখো সে চাইছে, সে দিয়ে দিছে। বিল্লাল সাহেব তিনি কি করছে? তিনি একটা রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন, তিনি শ্রমিক ও কর্মচারী নিয়োগ করে নিজেই করে ফেলেন। এখানে সরকারের কোনো কিন্তু কিছু করা লাগে নাই, বা সরকার এখানে কোনো নির্দেশ বা কোনো কিছু করে নাই। এই জন্য এটা কি হবে? এটা হবে 2 এর বি। এ বলে কারা? এটা 2 এর বি হবে, এটা 2 এর বি হবে ভাইয়া, এ হবে না। এখানে কি বলছে বিল্লাল সাহেব? হ্যাঁ, বিল্লাল সাহেব যেটা বলছে এটা কি হবে? এটা হবে 2 এর বি, মানে ধনতান্ত্রিক হবে। বুঝতে পারছো? এখানে ধনতান্ত্রিক হবে, যদিও বাংলাদেশ কিন্তু মিশ্র। কারণ বিষয়টা এখানে বুঝতে হবে তোমার, এখানে সরকার তাকে কোনো কিছুতে বাধা দেয় নাই। ঠিক আছে, ওকে। তারপরে আসো, তারপরের কোশ্চেনটা যদি আমরা দেখি, 3 নম্বর প্রশ্নটা দেখো। 3 নম্বর প্রশ্নে কি বলছে? উল্লিখিত অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলা কোনগুলা? ভোক্তা প্রয়োজন অনুসারে যে কোনো পণ্য ক্রয় করতে পারে, উৎপাদক স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে, সম্পদ বন্টনে অসমতা দেখা যায়। এইবার তুমি আমাকে বলো যে এটা কি হবে, কারণ আমি অলরেডি এগুলার বৈশিষ্ট্য কিন্তু বলে ফেলছি, তাই না? এগুলোর বৈশিষ্ট্য কিন্তু আমি বলে ফেলছি। তাহলে এটার অ্যান্সার করো যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যের সাথে কোনটা কোনটা মিলে যায়। দেখি এবার কে কে পারে। উল্লিখিত অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য কোনগুলা বলো? এখন আমি দেখবো কে কে পারে। ভাইয়া এ হবে তো। ভাইয়া এটা ইসলামিক হওয়ার কথা, কেমনে ইসলামিক হয় ভাইয়া? এটা এ কেমনে হবে? তুমি এখানে দেখো না, এখানে এই যে এইটার যে বৈশিষ্ট্যগুলো, এটা কোনটার সাথে যায় দেখো তো। ইসলামিক অর্থ ব্যবস্থা কি এরকম না? এ কেমনে হবে? এটা তো এ হওয়ার কথা না, এটা বি। তুমি এখানে দেখো, এখানে যে বৈশিষ্ট্যগুলো বলছে, বৈশিষ্ট্যগুলো কোনটার সাথে যায় সেটা দেখো। এখানে বৈশিষ্ট্যগুলো যেমন দেখো, আমি যে বলছি ভোক্তা প্রয়োজন অনুসারে যে কোনো পণ্য ক্রয় করতে পারে, কোনটার মধ্যে বলছিলাম? বলছিলাম না এটা মিশ্রের সাথে যায় আবার ধনতান্ত্রিকের সাথে যায়। তার মানে এখানে আমরা ধনতান্ত্রিক ধরলে এটা ঠিক আছে। উৎপাদক স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে, এখানে তোমার মিশ্রের সাথে যায়, ধনতান্ত্রিকের সাথে যায়। কিন্তু সম্পদ বন্টনে অসমতা দেখা দেয়, এটা সবচেয়ে বেশি হয় ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায়। কারণ কি বলছি? কারণ ধনীরা আরো বেশি ধনী হয়, গরিবরা আরো বেশি গরিব হয়, তাই না? এখানে কেন হয়? কারণ সম্পদ বন্টনে অসমতা দেখা যায়। এখানে যারা মালিক, যারা ওনার, তারা অনেক বেশি লাভ করে, আর শ্রমিকদের অল্প কিছু টাকা দেয়। এই যেমন গার্মেন্টস প্রোডাক্টে দেখো, গার্মেন্টসে একটা পোশাক কর্মী সারা দিন খেটে দিনে 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করে, কিন্তু মাস শেষে তার স্যালারি কত দেয়? মাস শেষে স্যালারি দেয় 10,000 টাকা। এটা খুব কম না? কিন্তু যে ওনার, সে কিন্তু অনেক কোটি কোটি টাকা মানে রেভিনিউ করতেছে, আয় করতেছে, তাই না? তাইলে এটা কি হবে? এটা হবে 3টাই সঠিক। এবং এই 3টা সঠিক হলে সেটা কোন অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য? সেটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। ঠিক আছে, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য, নট ইসলামী। ইসলামী তো হবেই না, ইসলামী হবে না, এটা ধনতান্ত্রিক। ধনতান্ত্রিকে কি তোমার এটা হয় বন্টনে অসমতা দেখা দেয় না? বুঝতে পারছো? হ্যাঁ, 3 এর ডি। তাহলে 3 এর ডি হইলে সেটা ধনতান্ত্রিকই হবে। আচ্ছা, এবার আসো, নিচের কোনটি একান্ত ব্যক্তিগত, নিচের কোনটি একান্ত ব্যক্তিগত সম্পদের অন্তর্ভুক্ত? দেখি বলো তো। একান্ত ব্যক্তিগত সম্পদ, একান্ত ব্যক্তিগত। পার্ক, ব্যক্তির দক্ষতা, বাড়িঘর, নদ নদী। 4 নাম্বার, 4 নাম্বার সবাই অ্যান্সার করো। 4 নাম্বার কথা বলছি, এটা সহজেই বোঝা যায়। দেখো, নিচের কোনটি একান্ত ব্যক্তিগত, শুধু তোমার নিজের, তোমার নিজের ছাড়া আর কারো না, কারো না। তাইলে পার্ক, পার্ক কি ভাই তোমার নিজের? পার্ক কি তোমার নিজের? হ্যাঁ, তোমার নিজের কোনো পার্ক আছে? নাই। তাহলে এটা হবে না ব্যক্তিগত। আচ্ছা, ব্যক্তি দক্ষতা এটা পরে দেখতেছি। বাড়িঘর, একটা বাড়িঘরে কি তুমি একাই থাকো? না, তাইলে এটাও হবে না। নদ নদী, নদ নদী তোমার নিজের হইতে পারবে না। তাইলে ব্যক্তির দক্ষতা, তোমার যে দক্ষতা সেটাই শুধু তোমার ব্যক্তিগত সম্পদের অন্তর্ভুক্ত। বাড়িঘর মানে সিঙ্গেল বলতে ব্যক্তিগত সম্পদ বাড়িঘর হইতে পারে, কিন্তু নর্মালি বাড়িঘরে তুমি তো থাকো না, তোমার বাবা, তোমার বাবার বাড়ি। এবং যখন তোমার বাড়ি হইতে পারে সেটা তোমার ব্যক্তিগত সম্পত্তি হইতে পারে, কিন্তু সেটা তোমার মানে হচ্ছে একান্ত বলছে, এই জন্য এটা হবে শুধু তোমার দক্ষতাটাই শুধু তোমারই, সেটার কারণ না। কিন্তু বাড়িটা আরো তোমার ছেলে মেয়ে বিয়ে করলে আর কি, ছেলে মেয়ে আরো অনেকে তোমার বাবা মা থাকতে পারে, কিন্তু
একান্ত তোমার ব্যক্তিগত দক্ষতা হচ্ছে তোমার দক্ষতা, মানে সম্পদ হচ্ছে তোমার দক্ষতা। ঠিক আছে, এই দক্ষতা কাজে লাগিয়া, যেমন আমি তোমাদের পড়াচ্ছি, দেখো এখানে আমার কিছু করা লাগতেছে, আমার জাস্ট মেধা দিয়ে আমার একটা পড়ানোর যে স্কিল, এই দক্ষতা দিয়ে আমি, এটা আমার একটা সম্পদ, এই স্কিল দিয়ে আমি তোমাদেরকে পড়াচ্ছি। আমি কিভাবে পড়াচ্ছি, কারণ এই জিনিসগুলো আমি আগে পড়ে আসছি, এবং আমি শুধু বর্তমানে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছি, তার মানে আমি হচ্ছে তোমার এই লেভেলটা, এসএসসি লেভেলটা অনেক আগেই পার হয়ে গেছি। তারপরে এটা নিয়ে আমার আরও বিস্তর এসএসসি পড়া হয়েছে, তারপরে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। তো এই যে এখানে আমার অনেকগুলো স্কিল তৈরি হয়েছে, এবং আমি বিগত 6 বছর যাবত পড়াচ্ছি, এখানেও আমার একটা স্কিল, তাই না? এই স্কিলটা দিয়ে কিন্তু আমি টাকা উপার্জন করতেছি। তাহলে এটা হচ্ছে আমার একান্ত ব্যক্তিগত সম্পদ, এটা হচ্ছে আমার একটা দক্ষতা। বুঝতে পারছো? তাহলে এটা হবে ব্যক্তির দক্ষতা। ওকে, তারপর আসো 5 নাম্বার। দেখো এখানে কি বলছে, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় কি হয়? সর্বাধিক মুনাফা অর্জন হয়, সম্পদের সুষম বন্টন হয়, অবাধ প্রতিযোগিতা হয়। খুব সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্ন যদি তোমার পরীক্ষায় না আসে তাহলে কেমনে হবে বলো? স্ট্যান্ডার্ড কোশ্চেন, এর চেয়ে স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়ই না। বলো দেখি কে কে পারে। ভাইয়া সব আমার নিজের, আচ্ছা ঠিক আছে, সব তোমার নিজেরই। এবার অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করে ফেলো সবাই। সঞ্জিদা ইসলাম ওয়াচিং, ওকে। আব্দুল হক, অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো, অ্যান্সার না করলে তো হবে না। দেখো আমি একটু আগে কিন্তু বিস্তারিত বলে আসছি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কি হয়। ওই যে বলছিলাম না, ধনীরা আরো বেশি ধনী হয়, গরিবরা আরো বেশি গরিব হয়। ধনীরা আরো বেশি ধনী কেমনে হয়? কারণ তাদের সর্বাধিক মুনাফা অর্জন হয়, এই জন্য। সম্পদের সুষম বন্টন হয়। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় জীবনে সম্পদের সুষম বন্টন হয় না। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় গরিবরা কেন গরিব হয়? কারণ সম্পদের সুষম বন্টন হয় না। অবাধ প্রতিযোগিতা হয়। ওই যে একটু আগে বলছি আমি, এখানে জিনিস মানে কোনো প্রোডাক্ট কিভাবে সেল হয়, এখানে যোগান এবং চাহিদার ভিত্তিতে। তোমার চাহিদা বেশি থাকলে যোগান হয়, চাহিদা বেশি থাকলে সেটার দামও বাইরে যায়, চাহিদা কম হলে সেটার দামও কমে যায়। বুঝতে পারছো? তাইলে অবাধ প্রতিযোগিতা বুঝাইতে কিন্তু এই যে এই তোমার হচ্ছে এইভাবে জিনিসটাকে বাজারে হচ্ছে তোমার এইভাবেই হয়। যেমন দেখো এখন গরমকাল, এখন তরমুজ খেলে মনটা একটু ঠান্ডা লাগে, এই জন্য এখন তরমুজের কি হবে, দাম বাইরে যাবে, কারণ এখন গরমকাল। কিন্তু এখন যদি আবার বৃষ্টি হয়, গরমের মধ্যে যদি 2 দিন বৃষ্টি হয়, দেখবে তরমুজের দাম কমে গেছে। কেন? কারণ তখন একটা চাহিদা নাই, তখন তো মানুষের বেশি তৃষ্ণা পায় না, তখন সে তরমুজও খেতে চায় না, এই জন্য তখন এটা দাম কমে যায়। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, এটাকে বলা হয় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। ঠিক আছে, তো এইটাই অ্যাকচুয়ালি অবাধ প্রতিযোগিতা বুঝায়, যেটা হচ্ছে তোমার এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা পুঁজিতান্ত্রিক অর্থব্যবস্থায় হয়। বুঝতে পারছো? তাহলে এগুলা তোমরা কিন্তু এসএসসিতে যখন অর্থনীতি নিবা, যদি কেউ অর্থনীতি পড়ো তখন এগুলা পাবা, এটা প্রথম অধ্যায়ই পাবা। বুঝতে পারছো? সেগুলো তোমরা এখনই শিখে যাচ্ছ। তাহলে এটার আনসার কি হবে? এটার আনসার হবে 1 ও 3 বি। এটার আনসার হবে বি, সর্বাধিক মুনাফা অর্জন হয় এবং অবাধ প্রতিযোগিতা হয়। ঠিক আছে, এবার আসো 6 নাম্বার। 6 নাম্বার দেখো, কোন অর্থব্যবস্থায় ব্যক্তিগত মুনাফা অর্জনের সুযোগ নেই? ও আচ্ছা, হ্যাঁ, কোন অর্থব্যবস্থায় ব্যক্তিগত মুনাফা অর্জনের সুযোগ নেই? 6 নাম্বার, 6 নাম্বার সবাই অ্যান্সার করে ফেলো। হ্যাঁ, 5-এর বি, থ্যাংক ইউ তোমাদের, নাসিরুল, তানহা, নুসিন। ওকে, 6, কোন অর্থব্যবস্থায় ব্যক্তিগত মুনাফা অর্জনের সুযোগ নেই? সমাজতান্ত্রিক, পুঁজিবাদী, মিশ্র, ইসলামী। ব্যক্তিগত মুনাফা অর্জনের সুযোগ নেই মানে শুধু ব্যক্তিগত মুনাফা অর্জন। দেখো মুনাফা আমরা ব্যবসা কেন করি? মুনাফা অর্জনের জন্যই করি, কিন্তু অ্যাকচুয়ালি শুধু তুমি সব লাভ করবা ব্যাপারটা এমন না। কোশ্চেনটাতে একটু ত্রুটি আছে, বাট পরীক্ষায় এইভাবেই আসে, চট্টগ্রাম বোর্ডে এইভাবেই প্রশ্নটা আসছে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা আসলে কি হবে? একটু আগে আমি বলে দিছি যে ব্যক্তিগত মুনাফা অর্জনে অনেক বেশি যে মুনাফার তো একটা লিমিট থাকে। ওই যে বলছিলাম যে এক হালি লেবুর দাম 200 টাকার বেশি, হ্যাঁ 200 টাকার মতো হয়ে গেছে, এটা তো অবাধ মানে অনেক বেশি মুনাফা অর্জন। তাহলে এই ধরনের কি গরমকাল দেখে তরমুজের দাম বাড়ে না, বাংলাদেশ দেখি দাম বাড়ে না, এটা সব দেশই তোমার এরকম ক্রাইসিস হয়, সব দেশই এরকম ছোটোখাটো কিছু ক্রাইসিস হয়। যেমন এই তেলেরটাই দেখো, তুমি তেলেরটাই দেখো, তেলেরটাই কিন্তু এই যে পুরো বিশ্বে এখন
তোমার পাকিস্তান, তারপর হচ্ছে তোমার ইন্ডিয়া, তারপর যদি তুমি দেখো জাপান, ভারত, সব জায়গায় কিন্তু এরকম হয়। যেমন আমার ছোট ভাই জাপানে থাকে, আমার আপন ছোট ভাই, তো দেখছি ওদের এখানে কিছু প্রোডাক্টের জিনিসের দাম বাড়ছে, দেখে সরকার কি করছে, সকল মানুষকে 30,000 টাকা করে দিয়ে দিছে, যারা ওই দেশে থাকে তাদেরকে 30,000 টাকা করে দিছে। ঠিক আছে, তো এটা হচ্ছে সরকার কি করতেছে, জনগণকে যাতে এই সমস্যা লাঘব হয় তার জন্য একটা এক্সট্রা করে টাকা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, দেখো ব্যক্তিগত মুনাফা অর্জনের সুযোগ নেই, তাহলে এটা কোথায়, এটা হবে তোমার সমাজতান্ত্রিকে, কারণ সমাজতান্ত্রিকে সরকার এখানে একটা নিয়ন্ত্রণ রাখে, পুঁজিবাদীতে কোনো নিয়ন্ত্রণ রাখে না, মিশ্রতেও রাখে না, ইসলামীতেও খুব একটা বেশি মানে রাখে না বললেই চলে, এখানে বলেই দেয় যে ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। ঠিক আছে, তো তারা হালালভাবে ইনকামের চেষ্টা করে, কিন্তু মুনাফা অর্জন, অবাধ মুনাফা অর্জন সমাজতান্ত্রিকের সুযোগ নাই। বুঝতে পারছো? ওকে, তারপরে আসো 7 নাম্বার, দেখো মুসলিম শাসনামলে বাংলাদেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত ছিল? সামন্ততান্ত্রিক, ধনতান্ত্রিক, ইসলামী, সমাজতান্ত্রিক। কোয়াইট ইজি কোশ্চেন। হ্যাঁ, 6 যার আনসার দিছো ঠিক আছে, এবার 7 নাম্বার অ্যান্সারটা দেখো। এটা পারবা তোমরা, আমি জানি এটা তোমরা পারবা। মুসলিম শাসনামলে বাংলাদেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত ছিল? মুসলিম শাসনটা অ্যাকচুয়ালি কখন ছিল বাংলাদেশে? মুসলিম শাসনটা বাংলাদেশে ছিল 1204 সালের পরে। 1204 সালের পরে যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি বাংলাদেশে আসেন, এবং এসে তারপর তিনি যখন হচ্ছে তৎকালীন সময়ে আর কি নদিয়া টদিয়া দখল করেন, তখনই অ্যাকচুয়ালি ধীরে ধীরে বাংলাদেশে বা বাংলা অ্যাকচুয়ালি এই অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত হয়। তো এই মুসলিম শাসন আমলে তারপরে বিভিন্ন মুসলিমরা ছিল, নবাব, তারপর হচ্ছে তোমার শাহ, তারপর বিভিন্ন বংশীয়রা ছিল। তো তাদের সময় অ্যাকচুয়ালি সামন্ততান্ত্রিক ব্যবস্থাটা ছিল, তখনও ধনতান্ত্রিক, ইসলামী, সমাজতান্ত্রিক এগুলো আসলে আসে নাই, তখন ছিল সামন্ততান্ত্রিক। বুঝতে পারছো? তখন ছিল সামন্ততান্ত্রিক, তখন অন্য কোনো ব্যবস্থা আসলে ছিল না। ওকে, আচ্ছা, তারপরে আসো 8 নাম্বার। 8 নাম্বার দেখো, অ্যান্সার করো। পড়ালেখার জন্য নাসিমের কম্পিউটার প্রয়োজন, এই অনুভূত প্রয়োজনকে কি বলা হয়? অভাব, ভোগ, উপযোগ, চাহিদা, কি বলা হয়? পড়ালেখার জন্য নাসিমের কম্পিউটার প্রয়োজন, এখন প্রয়োজন তো বুঝলাম, তাহলে সেটা কেমন প্রয়োজন? এই যে আমার যে একটা জিনিস প্রয়োজন, এই প্রয়োজনটা কেমন? অনেক বেশি প্রয়োজন না মোটামুটি প্রয়োজন? প্রয়োজনকে আমরা কয়েক ভাগে ভাগ করি, যেমন একটা হচ্ছে যে এটা ছাড়া আমরা বাঁচবো না, যেমন ভাত, পানি, এগুলো ছাড়া আমরা বাঁচবই না। আবার এর চেয়ে একটু কম প্রয়োজন আছে, যেমন কাপড় চোপড় পরা ছাড়া কি আমি রাস্তায় হাঁটতে পারবো? আমি কোথাও বের হইতে পারবো না। তাইলে একটা প্রয়োজন আছে যে এটা ছাড়া আমি বাঁচতেই পারবো না, সেটা হচ্ছে আমার খাবার, পানি। আরেকটা হচ্ছে যে একটু কম প্রয়োজন, তবে সেটাও আমার লাগবে, জীবন ধারণের জন্য অপরিহার্য, সেটা হচ্ছে আমার পোশাক, এবং সেটা হচ্ছে আমার ঘর বাড়ি। তারপরে সেটা হচ্ছে বিলাসবহুল প্রয়োজন, যে আমার যদি এখন রুমে একটা এসি থাকতো, তাহলে গরমের দিনে আমি আরামসে ঘুমাইতে পারতাম। আমার রুমে যদি একটা টিভি থাকতো, আমি এখন বিন্দাস খেলা দেখতে পারতাম। আমার যদি এখন একটা আইফোন 17 প্রো ম্যাক্স থাকতো, আমি এখন সুন্দর ছবি তুলতে পারতাম। তো এইগুলো প্রয়োজন, কিন্তু এগুলো হচ্ছে বিলাসবহুল প্রয়োজন। প্রয়োজনের কয়েকটা ব্যাপার থাকে, মানে কয়েকটা ডিভাইড থাকে। যে মনে করো ভিক্ষুক, সে কি চায়? সে প্রথমে চিন্তা করে যে আজকে যদি আমি 100 টাকা পাই, তাহলে আমি দুপুরে একবেলা সুন্দর করে গরুর মাংস দিয়ে বা ভাত খেতে পারবো। 100 টাকা পাইলে ভাত খেতে পারবো। তারপরে যখন তার 100 টাকা উঠে যায়, তখন সে চিন্তা করে আর 50টা টাকা উঠলে গরুর মাংস দিয়ে ভাত খাবো। তারপরে যখন আরেকটু বেশি টাকা উঠে, তখন সে চিন্তা করে আচ্ছা, তাইলে আজকে যদি 500 টাকা উঠে, তাইলে আমি একটা ভালো একটা জামা কিনবো। তারপরে যখন এইভাবে সে জমাইতে জমাইতে অনেক টাকা করে ফেলে, তখন চিন্তা করে আমার তো একটা ঘর নাই, আমার একটা ঘর দরকার। তখন সে একটা ঘর কিনে। ঘর কেনার পর চিন্তা করে আমার বাসায় তো ফার্নিচার নাই, তাইলে আমার একটা ফার্নিচার লাগবে। ফার্নিচার কিনে। তারপরে চিন্তা করে আমি একটা এসি লাগাবো, আমি একটা টিভি কিনবো। তার মানে ভাই অভাব হচ্ছে, অভাবের কোনো সীমানা নাই, অভাব হচ্ছে অসীম। এটাকে বলা হয় কি? অসীম অভাব। অভাব কেমন? অভাব হচ্ছে তোমার অসীম অভাব। আর আমাদের সম্পদ কেমন? আমাদের সম্পদ কিন্তু সীমিত। আমাদের সম্পদ হচ্ছে সীমিত, কিন্তু অভাব হচ্ছে অসীম। বুঝতে পারছো? তাহলে
এই যে পড়ালেখার জন্য নাসিমের কম্পিউটার প্রয়োজন, এটা তোমরা কি বলছো? 8 ডি। কিউট বয় বলছে ডি, আব্দুল হক বলছে ডি। ভাইয়া আই উইশ এডুকেশন মিনিস্টার যদি চেঞ্জ হইতো। দারুণ হুইশ, দারুণ দারুণ। আচ্ছা তোমরা বলছো চাহিদা, বাট এটা অ্যাকচুয়ালি অভাব। এটা অ্যাকচুয়ালি কি অভাব, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অভাব। পড়ালেখার জন্য নাসিমের কম্পিউটার প্রয়োজন, এটা চাহিদা না, চাহিদার একটা ব্যাপার আছে। যেমন এই যে ধরো ভোগ, ভোগ তো না, ভোগ কখন, এটা তো সে ভোগ করতে পারবে না। উপযোগ, উপযোগ মানে কোনো জিনিসের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। কোনো জিনিসের অভাব পূরণের ক্ষমতা, যেমন ভাত, ভাত খেলে আমার অভাব মিটে, এটা এটা হচ্ছে আমার উপযোগ। বুঝতে পারছো? চাহিদা এটা অ্যাকচুয়ালি চাহিদা না, এটা হচ্ছে অভাব, এটা হচ্ছে অভাব। বুঝতে পারছো? এটা হচ্ছে কি অভাব, এটা অ্যাকচুয়ালি চাহিদা না। চাহিদা বলা যায়, তবে এটা অভাবটা হচ্ছে বেশি মানে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, তারপর আসো 9 নাম্বার ওয়াই। দেখো ওয়াই রাষ্ট্রে সকল অর্থনৈতিক কার্যক্রম কেন্দ্রীয় পরিকল্পনার আওতায় পরিচালিত হয়। তাহলে ওয়াই রাষ্ট্রে কোনটি পরিলক্ষিত হবে? এটা বুঝাই যাচ্ছে যে কেন্দ্রীয় পরিকল্পনার আওতায় পরিচালিত হয়। ওয়াই রাষ্ট্রে কোনটি পরিলক্ষিত হবে? ধনী গরিব বৈষম্য কম হবে, পুঁজিপতির সম্পদ বৃদ্ধি পাবে, দরিদ্র শ্রেণী আরো গরিব হবে, শ্রমিক শোষণ বৃদ্ধি পাবে। এটা কেন্দ্রীয় পরিকল্পনা কোনটা? কেন্দ্রীয় মানে হচ্ছে সমাজতান্ত্রিক সরকার। আর সমাজতান্ত্রিক সরকারে কি হয়? সমাজতান্ত্রিকে ধনী গরিব বৈষম্য কম হয়, তার মানে ধনী গরিব বৈষম্য কম হবে। পুঁজিপতির সম্পদ বৃদ্ধি পাবে, এখানে পুঁজিপতি মানেই পুঁজিতান্ত্রিক, তাহলে এটা হবে না। দরিদ্র শ্রেণী আরো গরিব হবে, এটা হয় তোমার পুঁজিতান্ত্রিকে। শ্রমিক শোষণ বৃদ্ধি পাবে, এটা হয় পুঁজিতান্ত্রিকে। তাহলে এটার আনসার হবে এ। বুঝতে পারছো? 9 নাম্বার। আচ্ছা, তারপরে আসো 10 নাম্বার। 10 নাম্বার কি বলছে? পাট ব্যাগ দৃশ্যকল্প কোনটি নির্দেশ করছে? পাট ব্যাগ দৃশ্যকল্প, এখানে তো পাট ব্যাগ আমাদের দৃশ্যকল্প নাই, সেজন্য আমরা এই কোশ্চেনটা বাদ দিচ্ছি। ওকে, এটা দেখো, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় কোনটি সঠিক? কর্মপন্থা তৈরিতে মালিকদের স্বাধীনতা আছে, সরকারের কঠোর তদারকি, শ্রমিকদের অধিকারের নিশ্চয়তা, সর্বোচ্চ মুনাফা, সর্বোচ্চ উন্নয়ন। এখানে কোনটা ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার সাথে যায়? এটা আনসার করো ভাইয়া। 8 এপ্রিল কি আপনি 2026 ব্যাচের পক্ষে? 8 এপ্রিল কি আমি তো জানি না। 8 এপ্রিল কি হবে আমাকে একটু বলো তো, আমি নিজেও জানি না 8 এপ্রিল কি হবে। 8 এপ্রিল কি হবে আমি নিজেও জানি না, একটু আমাকে জানাও, জানাও দেখি। আমি নিজেও জানি না আসলে কি হবে 8 এপ্রিল। ওকে, কিউট বয় বলছে 9 এ। আচ্ছা, আমরা তো 11তে আছি। তাহলে দেখো, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় কর্মপন্থা তৈরিতে মালিকদের স্বাধীনতা, এটা হচ্ছে তোমার পুঁজিতান্ত্রিক অর্থ ব্যবস্থায় হয়। সরকারের কঠোর তদারকি, এটা হয় তোমার সমাজতান্ত্রিকে। শ্রমিকদের অধিকারের নিশ্চয়তা, এটা হয়। সর্বোচ্চ মুনাফা সর্বোচ্চ উন্নয়ন, এটা হচ্ছে পুঁজিতান্ত্রিকে। তাহলে শ্রমিকদের অধিকারের নিশ্চয়তা, অধিকার, যার যেটা অধিকার সেই সেটা পাবে, এইটা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় বলছে। ঠিক আছে, এইটা অধিকার নিয়ে ইসলামিক অর্থ ব্যবস্থা কাজ করে, বাকিগুলো নিয়ে না। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে 11 নাম্বার। 12 নাম্বার, কোনটি জাতীয় সম্পদ? রেল, মসজিদ, জমিজমা, বাড়িঘর। খুবই ইজি, কোয়াইট ইজি। প্রটেস্ট করবে, কিসের প্রটেস্ট? আরো বিস্তারিত বলো। হ্যাঁ, আরো বিস্তারিত বলো, আমি তো জানি না। কোনটি জাতীয় সম্পদ? দেখো, মসজিদ, মসজিদ কোনো জাতীয় সম্পদ না, মসজিদ একটা শুধু সমাজের। জমিজমা ব্যক্তিগত সম্পদ, জমিজমা পাই ব্যক্তিগত সম্পদ, এটা সামাজিক সম্পদ। বাড়িঘর, এটাও ব্যক্তিগত সম্পদ। তাহলে রেল, এটা হচ্ছে জাতীয় সম্পদ। রেল হচ্ছে কি জাতীয় সম্পদ, কারণ এই রেলটা সরকারের অর্থায়নে হয় এবং সেটা শুধু একটা জেলা বা একটা এলাকায় পায় না, এটা পুরো বাংলাদেশ এটার কাছ থেকে সুবিধা পায়, এই জন্য এটা জাতীয় সম্পদ। জাতীয় মানে কি? জাতীয় মানে পুরো দেশ যেটা থেকে সুবিধা পায়। কোনটির অপ্রাচুর্য নেই? অপ্রাচুর্য বলতে হচ্ছে এখানে দেখো যে কোনটির কোনো অভাব এখানে বোঝাচ্ছে, যে কোনো অভাব নাই, তুমি যত ইচ্ছা পাইতে পারো। যেমন দেখো, শার্ট,
শার্টের তো অভাব আছে, শার্টের অভাব আছে, তাহলে বাড়িঘরেরও অভাব আছে, আমাদের কলমেরও অভাব আছে, কিন্তু বাতাস, এই বাতাসের কোনো অভাব নাই, বাতাসের কোনো অপ্রাচুর্য নাই, অপ্রাচুর্য, ঠিক আছে, অপ্রাচুর্য নেই, মানে বাতাস অনেক আছে, প্রাচুর্য, বাতাস এটা প্রাচুর্য, এখানে প্রচুর আছে বাতাস, সো এটার কোনো অপ্রাচুর্য নেই, ঠিক আছে, মানে কোনো অভাব নাই, সহজ কথা বলে কোনো অভাব নাই। অনলি 30% স্টুডেন্ট প্রটেস্ট করবে বলে, এই যে তোমরা অল্প অল্প কেন বলতেছ, মিলন আঙ্কেলকে আল্লাহ মানে সেটা বিস্তারিত বলো। মিলন আঙ্কেল কিন্তু, মিলন চাচ্ছি কিন্তু আমার পাশের উপজেলার, আমিও কিন্তু চাঁদপুরের লোক, বুঝছো, মিলন যেমন চাঁদপুরের লোক, আমিও কিন্তু চাঁদপুরের লোক, এবং মিলন আগের শিক্ষামন্ত্রী আমাদের মানে দীপু খালা, সেও কিন্তু আমাদের চাঁদপুরের ছিল, নফেলরে বাদ দিয়ে দীপু খালা চাঁদপুরের, এবং এও কিন্তু চাঁদপুরের, সো আমি কিন্তু শিক্ষামন্ত্রী এলাকার লোক, এটা তোমার বুঝতে হবে, ঠিক আছে। এবার তোমরা বিস্তারিত বলো। ওকে, হ্যাঁ 13 বাতাস। এবার আসো 14 নাম্বার। আচ্ছা 15 নম্বরে চলে আসছি আমরা। জনাব আবিদ একটি সিরামিক কারখানা নির্মাণ করেছেন, আয় বন্টনের ক্ষেত্রে জনাব আবিদের পারিতোষিক কোনটি হবে? তিনি একটা সিরামিক কারখানা নির্মাণ করছেন, এখন আয়টা যে বন্টন করবে, ধরো তিনি এখানে 25 লক্ষ টাকা ইনভেস্ট করছেন, 25 লক্ষ টাকা, এখন সেখান থেকে লাভ আসছে 10 লাখ টাকা, এখন এই 10 লাখ টাকা এটা কি আয়, এই আয়টা তিনি কিভাবে বন্টন করবে? এখানে আয়টা তিনি কিভাবে বন্টন করবে দেখো, খাজনা, মজুরি, মুনাফা, তারপর হচ্ছে সুদ। আয় বন্টনের ক্ষেত্রে জনাব আবিদের পারিতোষিক কোনটি হবে? পারিতোষিক, জনাব আবিদের পারিতোষিক কোনটি হবে? তাহলে কোনটা হবে বলো, সবাই অ্যান্সার করো দেখি। আর একজন আমাকে বিস্তারিত জানাও, একজন আমাকে, শিক্ষার্থীদের উপর চাপ কমাতে হবে, সতর্ক বার্তা, প্রতিবাদের ঘোষণা। আচ্ছা, শিক্ষার্থীদের উপর চাপ কমাতে হবে, সতর্কবার্তা, প্রতিবাদের ঘোষণা, আমরা শিক্ষার্থী আমাদের ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের অন্যায় সিদ্ধান্ত আমরা মেনে নেব না, আসন্ন এসএসসি পরীক্ষা অতিরিক্ত কঠোর নিয়ম, অপ্রয়োজনীয় আইন শিক্ষার্থীদের উপর এক ধরনের মানসিক চাপ তৈরি করছে যা সম্পূর্ণ অযৌক্তিক। আচ্ছা, কিন্তু কেন অযৌক্তিক? ভাই তুমি যদি তোমার জায়গায় স্ট্রং থাকো, তোমার পড়াশোনা যদি ঠিক থাকে, তাইলে কি নিয়ম করছে না করছে এগুলো কি আদৌ তোমাকে কোনো ভাবাবে বলো? তুমি আমাকে বলো, যে নিয়ম সে যতই করুক, তুমি যদি সব জানো, তুমি যদি সব পারো, তাইলে যত নিয়মই করুক, তুমি তো পরীক্ষা তোমার শুধু খাতা দেখেই পরীক্ষা দিবা, সেখানে সিসিটিভি ক্যামেরা থাকুক না থাকুক, সেটা দিয়ে কি তোমার কোনো আদৌ দরকার আছে বলো আমারে? তোমরাই আমাকে বলো, যে সিসিটিভি ক্যামেরা তো থাকুক, আমরাও তো সিসিটিভি ক্যামেরার ভিতরে পরীক্ষা দিই, তাই না? আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেই, আমরাও কিন্তু সিসিটিভি ক্যামেরার ভিতরে পরীক্ষা দেই, তাইলে সেটা সমস্যা কোথায়? এত ভয় পাইলে হবে? তোমরা সামনে এডমিশন দিবা, তোমরা সামনে এডমিশন দিবা না, তাহলে এত ভয় পাইলে হবে? এখন থেকে তো একটা কি করবে, একটা হচ্ছে একটা সাহস মনের মধ্যে রাখতে হবে, তাই না? একটা সাহস রাখতে হবে। কয়দিন পরে তুমি এসএসসি দিবা, তারপরে তুমি আবার এইচএসসি দিবা, তারপরে এডমিশন দিবা, অনেক ভাই। এইচএসসিও কিন্তু তোমাদের মিলন সাহেবের আন্ডারে দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, জনাব আবিদ একটা সিরামিক, তো এখানে কি বলছে যে পারিতোষক, তো পারিতোষক মানে কি? পারিতোষক মানে হচ্ছে উপহার, মানে হচ্ছে তুমি কোনো একটা কাজের বিনিময়ে যে জিনিসটা পাবা, সেটাই হচ্ছে পারিতোষক, ঠিক আছে? তাহলে খাজনা কি কোনো পারিতোষক হইল না? মজুরিও এটা মনে করো তুমি একটা কাজের মাধ্যমে যেটা বিনিময়, এখানে মুনাফাটা হচ্ছে তোমার পারিতোষিক, সুদও না, সুদও তো তোমার উল্টা আরো এটা মানে 10 টাকা নিয়ে 12 টাকা দিতে হচ্ছে, আরো লস, তাহলে এটা হবে মুনাফা, পারিতোষিক হচ্ছে মুনাফা। আয় বন্টনের ক্ষেত্রে জনাব আবিদ যে পারিতোষিক হবে সেটা হচ্ছে মুনাফা, ঠিক আছে? ওকে, 15 15 হ্যাঁ, এই তো কিউট বয় বলছে, তানহা ইসলাম বলছে 15 ওকে, তারপরে আসো 16 নাম্বার। 16 নাম্বার দেখো কি বলছে, কোন অর্থনৈতিক ব্যবস্থাকে মুক্ত বাজার অর্থনীতি বলা হয়? আমি একটু বলে ফেলি, মুক্ত বাজার অর্থনীতি বাংলাদেশে শুরু হয় 1991 সালের 1 জুলাই। মুক্তবাজার অর্থনীতি, ঠিক আছে, মুক্তবাজার অর্থনীতি চালু হয় বাংলাদেশে 1991 সালের 1 জুলাই।
কোনো ভয় নেই ভাইয়া, এই তো সাবাস। কিসের ভয়? পরীক্ষা 10 জন ম্যাজিস্ট্রেট দাঁড়া থাকুক, তুমি তোমার পরীক্ষা দিবা, শেষ। তুমি যদি সব পারো তাহলে কে কি করলো আশেপাশে এসব দেখার দরকার আছে? কোনো দরকার নাই ভাই। আমার একটা জিনিস মনে আছে, আমি তোমাদেরকে বলি। আমি যখন এসএসসি পরীক্ষা দিছি, আমি নিজে যখন এসএসসি পরীক্ষা দিছি, আমি চাঁদপুরে পরীক্ষা দিছিলাম। সেখানে আমি যে রুমে পড়ছিলাম, আমার মনে আছে যে আমাদের রুমে কোনো আমরা সাপোর্ট পাই নাই। ম্যাথ পরীক্ষার দিন এবং হচ্ছে তোমার পরীক্ষার দিন, হায়ার ম্যাথ, সরি ম্যাথ আর হচ্ছে তোমার তোমার ফিজিক্স পরীক্ষার দিন তোমার ম্যাজিস্ট্রেট ছিল তিনজন। প্রথমে আসছিল তোমার যে হল সুপার, তারপরে যে লোকাল ম্যাজিস্ট্রেট, তারপরে আসছে যে বিভাগীয় ম্যাজিস্ট্রেট, মানে 3 জন আসছে এই 2 পরীক্ষার দিন। বুঝতে পারছো? তার মানে আমাদের যেই এরিয়া, সেখানে হচ্ছে অনেক বেশি কড়াকড়ি ছিল। কিন্তু আমারই বন্ধু যে হচ্ছে পরীক্ষা দিছে, আমি এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাই নাই, এ প্লাস পাইছি কিন্তু গোল্ডেন পাই নাই। কিন্তু আমার এমন বন্ধু বান্ধব আছে যারা অনেক সাপোর্ট পাইছিল, হাবিজাবি বিভিন্ন পাইছে, গোল্ডেন এ প্লাস পাইছে। এখন তারা কি করে জানো? এখন তারা বিদেশে যায় কামলা দিতেছে, আর আমি এখানে পড়াশোনা করতেছি। তো এইটা তোমাকে বুঝতে হবে যে এ প্লাস পাওয়া, গোল্ডেন এ প্লাস পাওয়াই জীবনের সবকিছু না। তুমি কতটুকু শিখতেছ সেটাই হচ্ছে তোমার বড় পাওয়া। এমন অনেক আছে যারা এখন এ প্লাস পাবে, গোল্ডেন এ প্লাস পাবে, কিন্তু কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। আমরা দেখতেছি ভাই, আমরা পড়াই, আমরা জানি এগুলোর কোনো দামই নাই। তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, তুমি এসএসসিতে এসএসসিতে কি পাইছো কেউ তোমাকে জিজ্ঞেস করবে না। তুমি যখন বুয়েটে চান্স পাবা, মেডিকেলে চান্স পাবা, কেউ তোমাকে জিজ্ঞেস করবে না তোমার এসএসসি রেজাল্ট কি, দরকার নাই। কিন্তু তুমি যদি এসএসসিতে এ প্লাস পাইছো, গোল্ডেন পাইছো, তারপরে তুমি ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স না পাও, তাহলে কি অবস্থা? তাহলে বলবে কি এ প্লাস পাইয়া কি লাভ, তুমি তো কোথাও চান্সই পেলে না। তাহলে বুঝতে হবে যে তুমি নিজের যোগ্যতায় যেটা পাও সেটাই তোমার সম্বল, এবং সেটা দিয়ে তোমার ভবিষ্যৎ নির্ধারণ হবে। তুমি এখন, আমরা যারা মনে করো এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, বুয়েটে পড়ে, মেডিকেলে পড়ে, এখান থেকে পড়লো ঠিক আছে, তারপরে যদি একটা ভালো জব না পায়, তখন কি বলবে? তখন বলবে ঢাবিতে পড়ে জব পায় নাই, বুয়েটে পড়েও কোনো জব পাইতেছে না, কি লাভ? তাহলে জিনিসটা বুঝতে হবে, দিন শেষে তুমি কি জব করবা সেইটাই তোমার সারা জীবনের পড়াশোনার কেরিয়ার আইডেন্টিফাই করে দিবে। ন্যাশনালে পড়েও অনেকে কি হয়, অনেকে তোমার ক্যাডার হয়ে যায়, অনেকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়েও ক্যাডার হইতে পারে না। তাহলে এটা বুঝতে হবে। তাহলে কোন অর্থনৈতিক ব্যবস্থা মুক্তবাজার অর্থনীতি বলে? দিনাজপুরের প্রশ্ন কঠিন হয়, আবার কুমিল্লা বোর্ডের প্রশ্ন কঠিন হয়। আমি তো কুমিল্লা বোর্ডের আন্ডারে পরীক্ষা দিছি, আমি জানি, বুঝছো? আমি কিন্তু কুমিল্লা বোর্ডের ছেলে, আমি বুঝি যে আসলে কোন জায়গায় কি হয়। ওকে, অ্যান্সার করো। ওকে, তাহলে মুক্তবাজার অর্থনীতি এইটা মেইনলি হচ্ছে আসছে ধনতান্ত্রিক থেকে, তবে এটা মিশ্রতেও আছে, কিন্তু ধনতান্ত্রিক অপশনে থাকলে অবশ্যই ধনতান্ত্রিক দিবা, ঠিক আছে? কোন অর্থনৈতিক ব্যবস্থাকে মুক্তবাজার অর্থনীতি বলে? এটা ধনতান্ত্রিক। কারণ ওই যে মিশ্র তো নিজস্ব বলতে কিছু নাই, মিশ্র ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিকের ভালো গুণগুলা নিয়েই মিশ্র গঠিত হয়েছে, মিশ্রের নিজস্ব কিছু নাই, সেটা ধনতান্ত্রিক থেকেই আসছে, বুঝতে পারছো? ওকে, তারপরে আসো 17 নাম্বার, ওর স্যালাইন আবিষ্কারের ফলে বহু সংখ্যক মানুষের প্রাণ রক্ষা পায়। এটা কোন ধরনের সম্পদ? ব্যক্তিগত না, বহু সম্পদ বলছে, তাইলে ব্যক্তিগত কিছু হবে না। ব্যক্তিগত বলতে একজন বুঝায়। সমষ্টিগত দিয়া দেখি সমষ্টির বাইরে কিছু আছে কিনা। জাতীয় না, এটা আন্তর্জাতিক হবে, কারণ ওর স্যালাইন শুধু বাংলাদেশে চলে এমন না, এটা বিদেশেও চলে, অনেক দেশেই চলে। আইসিডিডিআরবি এটা করছে, এবং আইসিডিডিআরবি কিন্তু বাংলাদেশি কোনো প্রজেক্ট না, এটা আমেরিকার একটা প্রজেক্ট, বিল গেটসের এটা প্রজেক্ট, বুঝতে পারছো? এটা হচ্ছে আন্তর্জাতিক হবে। ওকে, তারপর দেখো 18 নাম্বার, সুমনের জেলায় অনেক বনভূমি আছে, সুমন লক্ষ্য করলো কতিপয় লোক গাছ কেটে নিয়ে যাচ্ছে, সুমন গোপনে পুলিশকে খবর দিয়ে তাদেরকে ধরিয়ে দেয়। তাইলে সুমনের কাজটি জাতীয় সম্পদ সংরক্ষণ ও অপচয় রোধের কোন ধরনের উদ্যোগ? সমষ্টিগত, রাষ্ট্রীয়, ব্যক্তিগত, আন্তর্জাতিক? সহজ একটা কোশ্চেন, সবাই অ্যান্সার করে ফেলো। খুবই সহজ একটা কোশ্চেন, সবাই অ্যান্সার করে ফেলো। খুবই সহজ, কারণ দেখো এখানে যেটা বলছে সুমন তাদেরকে পুলিশে ধরায় দেয়, এখানে কিন্তু বলে নাই সুমন ও তার এলাকার লোকজন, ঠিক আছে?
তাহলে শুধু একক ব্যক্তির কথা বলছে। সুমনের কাজটি, তাহলে এটা হবে ব্যক্তিগত। সুমনের কাজ শুধু ব্যক্তিগত, বুঝতে পারছো? 17 হ্যাঁ এটা 18, তাহলে এটা শুধু ব্যক্তিগত। ওকে, তারপরে আসো, এই যে উক্ত উদ্যোগ গ্রহণের ফলে কি হয়? জাতীয় সম্পদ রক্ষা পাবে, অবশ্যই জাতীয় সম্পদ রক্ষা পাবে। অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, অবশ্যই। বেকারত্ব সৃষ্টি হবে, কেন বেকারত্ব কেন সৃষ্টি হবে? হোয়াই হবে না, কারণ আমার জাতীয় সম্পদ যদি রক্ষা পায়, অর্থনীতিকে যদি উন্নয়ন ঘটে, তাহলে তো বেকারত্ব বৃদ্ধি হবে না। তাহলে হবে না হইলে তিনটাই হইতো, বাট যেহেতু বেকারত্ব সৃষ্টি হবে বলছে, তাহলে 1 আর 2 হবে, এটা হবে এ। বুঝছো? আমরা এখান থেকে আরেকটা প্রশ্ন সলভ করব, তারপর আমরা পরের অধ্যায়ে চলে যাব। 20 নাম্বার, এটা দেখি সবাই অ্যান্সার করবা। মালিকানার উপর ভিত্তি করে কর্মদক্ষতা কোন ধরনের সম্পদ? কর্মদক্ষতা, এটা অলরেডি আমি বলে ফেলছি, তারপরে তোমরা অ্যান্সার করো। মালিকানার উপর ভিত্তি করে কর্মদক্ষতা কোন ধরনের সম্পদ? সবাই অ্যান্সার করো এটা। 20 নাম্বার। ওকে, হ্যাঁ এটা হচ্ছে এ যারা বলছো, হ্যাঁ 20 সি। দেখো এখানে কি বলছে, মালিকানার উপর ভিত্তি করে কর্মদক্ষতা কোন ধরনের সম্পদ? এটা জাতীয় হবে, এটা হবে জাতীয়, নট ব্যক্তিগত। মালিকানার কথা বলছে, ঠিক আছে? কর্মদক্ষতাটা শুধু মালিকের নিজস্ব এখানেই কাজে লাগে না, এই কর্মদক্ষতাটা জাতীয়ভাবে, সেটা যদি অনেক টাকা বিদেশে ইম্পোর্ট করে এক্সপোর্ট করে, তাহলে অনেক টাকা যে রেভিনিউ আসে, সেটা শুধু ব্যক্তিই পায় না, সেটার মাধ্যমে সরকারেরও উন্নয়ন হয়, তাহলে সেটা জাতীয় উন্নয়ন হয়। বুঝতে পারছো? ওকে, আমরা তারপরের এমসিকিউ গুলা তোমাদের দিয়ে দিব, তোমরা এগুলা পড়বা। অনেকগুলো আছে, এগুলো তোমরা পড়বা, কোনো সমস্যা নাই। আমাদের যেহেতু সময় শর্ট, সেই জন্য আমরা হচ্ছে তারপরে পড়বো। এই তো এখন আমরা পড়ব অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি, অধ্যায় 11তম। হ্যাঁ, তারপরে তোমাদের রাত 10টায় তো আরো পরীক্ষা হবেই, সেখানেও 30টা এমসিকিউ আছে। ওকে, দেখো কি বলছে এই প্রশ্নটা। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী 2টি প্রশ্নের উত্তর দাও। ডাক্তার সারোয়ার কানাডাতে একটি হাসপাতালে চাকরি করেন, তার পরিবার পরিজন সবাই বাংলাদেশে বসবাস করছে। তিনি পরিবারের ব্যয়ভার নির্বাহ করার জন্য নিয়মিত দেশে অর্থ প্রেরণ করেন। তাহলে ডাক্তার সারোয়ারের কানাডা হতে অর্থ প্রেরণ নিচের কোনটির অন্তর্ভুক্ত? মোট জাতীয় উৎপাদন, মোট জাতীয় আয়, রেমিটেন্স, ব্যক্তিগত আয়। তাইলে এই যে কানাডা হতে অর্থ প্রেরণ করে, এটা কেমন অর্থ? এটা আসলে বাংলাদেশে কি হয়, দেখি এটা কে কে পারে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, তাহলে সবাই একটু অ্যান্সার করে ফেলো দেখি। সবাই অ্যান্সার করো। তাইলে দেখো, রেমিটেন্স তো আমরা বুঝি যে রেমিটেন্স হচ্ছে তোমার বিদেশ থেকে যে টাকা পাঠায় সেটাকে রেমিটেন্স বলে। বিদেশ থেকে যে টাকাটা দেশে পাঠায় সেটাকে রেমিটেন্স বলে, সেটা ঠিক আছে। হ্যাঁ, একের সি, তারপর হচ্ছে একের সি, তানহা ইসলাম বলছে একের সি। হ্যাঁ, তোমরা বলতেছো একের সি। এখন ডাক্তার সারোয়ার কানাডা হতে অর্থ প্রেরণ নিচের কোনটির অন্তর্ভুক্ত? কিন্তু কিন্তু এটা বলে নাই যে এটাকে কি বলে, এটা বলে নাই যে এই যে বিদেশ হতে টাকা পাঠায় এটাকে কি বলে। এটাকে যদি কি বলে তাইলে তুমি বলতে পারতো এটাকে রেমিটেন্স বলে, কিন্তু বলছে কোনটির অন্তর্ভুক্ত। বুঝছো? তাইলে তুমি যদি দেখো জিএনপি, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, মানে মোট জাতীয় উৎপাদন। এই মোট জাতীয় উৎপাদনে যেটা হয় যে একটা দেশের মানুষ সেই দেশের ভিতরে যে উৎপাদন করে এবং সেই দেশের নাগরিক যারা প্রবাসে থাকে তারাও যে টাকা ইনকাম করে সেটা দেশে পাঠায়, সব কিছু মিলিয়ে জিএনপি হয়। সব কিছু মিলেই কি হয়? জিএনপি হয়। তাহলে এটা হবে মোট জাতীয় উৎপাদন, নট রেমিটেন্স। যদি বলে এটাকে কি বলে
তাইলে হবে রেমিটেন্স। কিন্তু বলছে এটা কোনটির অন্তর্ভুক্ত, তাহলে সেটা হবে জিএনপি বা মোট জাতীয় উৎপাদন। বুঝতে পারছো? ওকে, তারপর দেখো ডাক্তার সারোয়ারের আয়ে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে কোনটি? শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, জনশক্তি, রপ্তানি। তাহলে এখানে তোমার শিল্পায়নে হবে এবং কর্মসংস্থান সৃষ্টিতে হবে, জনশক্তি রপ্তানি না, এটা হবে 1 ও 2, এই দুইটাতে অর্থনীতিতে ভূমিকা রাখবে। ঠিক আছে, এই দুইটা অর্থনীতিতে ভূমিকা রাখবে। এখানে তোমার হচ্ছে ইয়ে কিন্তু হবে না, এই যে জনশক্তি রপ্তানি, তার টাকা দিয়ে তো কেউ জনশক্তি রপ্তানি করবে না, তাই না? তাহলে এখানে শিল্পায়ন করা যাবে সেই টাকা দিয়ে এবং কর্মসংস্থান সৃষ্টি করা যাবে। বুঝতে পারছো? ওকে, তারপরে আসো অর্থনৈতিক উন্নয়ন গতিশীল করার উপায় কি? দ্রুত নগরায়ন, দ্রুত শিল্পায়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ। সবাই এক ধাপে একটু অ্যান্সার দিয়ে ফেলো, সবাই দ্রুত অ্যান্সার করে ফেলো। আমি একটু দেখি কে কে অ্যান্সার করতে পারে। তিন নাম্বার সব অ্যান্সার করে ফেলো। ওকে, তাহলে এটা হবে অর্থনৈতিক উন্নয়ন গতিশীল করার উপায় হচ্ছে দ্রুত নগরায়ন হইলে কি হয়, অনেক বেশি নগরায়ন হইলে সেখানে জনসংখ্যার চাপ বাইরা যায়, আর চাপ বাইরে গেলে কি হয়, চাপ বেড়ে গেলে তোমার হচ্ছে জনসংখ্যা বেশি হইলে সেখানে পানির অভাব, গ্যাসের অভাব, চাকরির অভাব, বসবাসের নিরাপত্তার অভাব, সবকিছু সৃষ্টি হয়। তারপর শিক্ষা ব্যবস্থার উন্নয়ন না, জনসংখ্যা বেশি হইলে সেখানে শিক্ষার উপর চাপ পড়ে, এক স্কুলে 200 স্টুডেন্ট, আরেক স্কুলে 2 জন স্টুডেন্ট, তাহলে এটা চাপ বাড়ে না। বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ কোনোভাবেই সম্ভব হয় না, এটা হবে দ্রুত শিল্পায়ন। দ্রুত শিল্পায়ন হইলে গতিশীল করার উপায় হবে। ঠিক আছে, ওকে, তারপরে আসো 4 নম্বর প্রশ্ন, এশিয়ার কোন দেশটি উচ্চ আয়ের দেশ? এশিয়ার সিঙ্গাপুর। এই দক্ষিণ কোরিয়া উচ্চ আয়ের, পুরোপুরি উচ্চ আয়ের দেশ না, ভারত তো নাই, চীনও কিন্তু, চীনও উন্নয়নশীল দেশ, ভারত উন্নয়নশীল দেশ, দক্ষিণ কোরিয়া পুরোপুরি উন্নত এখনো হয় নাই, সিঙ্গাপুর হচ্ছে সবচেয়ে উচ্চ আয়ের দেশ, সিঙ্গাপুর হচ্ছে সবচেয়ে উচ্চ আয়ের দেশ। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তারপরে আসো 5 নাম্বার বলছে বিভিন্ন বেকারি পণ্য উৎপাদনের ক্ষেত্রে ময়দাকে কি ধরনের দ্রব্য বলা হয়? বিভিন্ন বেকারি পণ্য উৎপাদন, এখন ময়দা কিন্তু হচ্ছে তোমার, এটা প্রাথমিক কোনো পণ্য না। প্রথমে ধরো ভুট্টা বা গম থেকে, ভুট্টা বা গম ধরো, সেখান থেকে হচ্ছে তোমার ধরো ময়দা তৈরি করা হয়, সেই ময়দা থেকে মনে করো যে তোমার রুটি তৈরি করা হয়। তাহলে দেখো তো, ভুট্টা গম হচ্ছে প্রাথমিক দ্রব্য, ময়দা হচ্ছে মাধ্যমিক দ্রব্য, রুটি হচ্ছে ধরো চূড়ান্ত দ্রব্য, তাহলে এই ময়দাটা হচ্ছে মাধ্যমিক দ্রব্য। বুঝতে পারছো? প্রথমে ভুট্টা বা গম থেকে, খুব সম্ভবত আমি যতটুকু জানি ভুট্টা বা গম এগুলা দিয়ে ময়দা করা হয়। তারপরে তাইলে প্রথমে হচ্ছে ভুট্টা গম, এটা প্রাথমিক, তারপরে ময়দা হচ্ছে মাধ্যমিক, তারপরে রুটি হচ্ছে চূড়ান্ত। সেই রুটিটা আমরা খাই, আমরা কি ডিরেক্ট ময়দা খাই না, আমরা সেই ময়দা দিয়ে ধরো যেই সব জিনিস বানায় সেটা খাই, তাই না? ওকে, তারপরে 6 নম্বর প্রশ্ন দেখো, সেবা খাতের অন্তর্ভুক্ত প্রধান খাত কোনটি? রিয়েল এস্টেট, ভাড়া ও অন্যান্য ব্যবসা, বিদ্যুৎ, গ্যাস, পানি সম্পদ, পাইকারি ও খুচরা বাণিজ্য, হোটেল ও রেস্তোরাঁ। হ্যাঁ, সব অ্যান্সার করে ফেলো দেখি, একটু দ্রুত অ্যান্সার করে ফেলো সবাই। আচ্ছা দেখো, সেবা খাত, সেবা অ্যাকচুয়ালি কোনটা? যেমন এই যে আমরা শিক্ষা, এই যে আমি তোমাদের পড়াইতেছি, এটা কিন্তু একটা সেবা খাত। তারপরে দেখো রিয়েল এস্টেট, এটা তেমন কোনো সেবা খাত না, এটা তুমি রিয়েল এস্টেট এটা পার্সোনাল।
বিদ্যুৎ, গ্যাস, পানি সম্পদ, এটাও ওইভাবে সেবা খাত না। পাইকারি, খুচরা বাণিজ্য তো আরও না, এটা হচ্ছে তোমার মুনাফা অর্জন। এই হোটেল ও রেস্তোরাঁ এইটা হচ্ছে সেবা খাত। ওইখানে গেলে তুমি টাকা দিবে ঠিক আছে, কিন্তু এটা এক ধরনের সেবা খাত। তাইলে হোটেল ও রেস্তোরাঁ এটা হচ্ছে সেবা খাতের অন্তর্ভুক্ত প্রধান প্রধান খাত, ঠিক আছে। তারপরে আসো, বাংলাদেশের বাংলাদেশের সাধারণ শ্রমিকদের উৎপাদনশীলতা কম হওয়ার কারণ কি? উদ্যমহীনতা, হ্যাঁ এটা ঠিক আছে, উদ্যমহীন তারা তারা অত বেশি চেষ্টা করে না, তাদের পুষ্টিও নাই কারণ তাদের কাছে টাকা পয়সা নাই, প্রযুক্তিগত অদক্ষতা, হ্যাঁ তাহলে এটা তিনটাই হবে। এই তিনটাই বাংলাদেশে কম। খাবারও ভালো খাইতে পারে না, প্রযুক্তিরও অদক্ষতা আছে, প্রযুক্তি টেকনোলজি তারা বুঝেই না, এবং তাদের মধ্যে উদ্যমও কম, সাহস কম, ঠিক আছে। এই জন্যে তুমি যদি ভারতে যাও দেখবা গলিতে গলিতে সবাই ইঞ্জিনিয়ার। তারপরে হচ্ছে তুমি যদি চায়নাতে যাও, চায়নাতে দেখবা গলিতে গলিতে সবাই ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, ঠিক আছে, তারা হচ্ছে ডেভেলপার। কিন্তু বাংলাদেশে আসলে দেখবা সব রাজনীতি করে, সবাই রাজনীতিবিদ, এটাই আসলে হয়, ঠিক আছে। তারপরে আসো 8 নম্বর প্রশ্ন, যেটা বলছে বাংলাদেশের রপ্তানি পণ্যের সবচেয়ে বড় বাজার কোনটি? বাংলাদেশের রপ্তানি পণ্যের সবচেয়ে বড় বাজার হচ্ছে তোমার, আমি যতটুকু জানি, যুক্তরাষ্ট্র। রপ্তানি পণ্যের সবচেয়ে বড় বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র, ঠিক আছে, এটা মুখস্থ করার কিছু নাই, হ্যাঁ যুক্তরাষ্ট্র। তারপরে আসো 9 নাম্বার, প্রবাসী আয় অন্তর্ভুক্ত, এটা আমি একটু আগে বলে আসছি, প্রবাসী আয় অন্তর্ভুক্ত হয় জিএনপিতে, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, মোট জাতীয় উৎপাদন, এটাতে প্রবাসী আয় মানে তোমার কোনো ভাই, যদি ধরো ভাই বা বোন বিদেশে থাকে, তারা সেই টাকাটা যখন বাংলাদেশে পাঠায় রেমিটেন্স হিসেবে, সেটাই জিএনপির অন্তর্ভুক্ত হয়ে যায়, সেই টাকাটাও দেশে মানে হিসাব করা হয়, এটা হচ্ছে জিএনপি। তারপরে দেখো 10 নাম্বার, কোন দেশগুলো প্রধানত নিম্ন আয়ের দেশ? উত্তর আফ্রিকান দেশগুলো না, এগুলো তো বেশি গরিব। তারপরে মধ্য এশিয়ার দেশগুলো, মধ্য এশিয়ার যেগুলো হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ না, সেগুলো ভালোই উন্নয়নশীল। মধ্যপ্রাচ্যের দেশগুলো ভালো উন্নয়নশীল। এই যে দক্ষিণ এশিয়ার দেশগুলো হচ্ছে একটু নিম্ন আয়ের দেশ, যেমন বাংলাদেশ, পাকিস্তান, তারপর ভারত, তারপর হচ্ছে আরও ভুটান টুটান, এগুলো একটু হচ্ছে নিম্ন আয়ের দেশ, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রধানত নিম্ন আয়ের দেশ, এই দক্ষিণ এশিয়ার দেশগুলো, বুঝতে পারছো? তারপরে আসে 11 নাম্বার, মুসলিম শাসনামলে বাংলায় কি হয়েছে? ব্যবসা বাণিজ্যের অনেক উন্নতি হয়েছে, কৃষি উৎপাদনে উল্লেখযোগ্য ছিল, রপ্তানি আয় তাৎপর্যপূর্ণ ছিল। হ্যাঁ, মুসলিম শাসনামলে বাংলাদেশে তিনটাই হয়েছে, আসলেই তিনটা হয়েছে। ব্যবসা বাণিজ্য তখন অনেক উন্নতি হয়েছে, তারপরে তোমার কৃষি উৎপাদন, তখন তো কৃষি মেন ছিল আমাদের, এবং রপ্তানি আয়ও ভালো ছিল, ঠিক আছে, তিনটাই হয়েছে। তারপরে আসো, বাংলাদেশের প্রধান বৈদেশিক সাহায্যদাতা দেশ কোনটা? বাংলাদেশের প্রধান বৈদেশিক দাতা সাহায্য, সবচেয়ে বেশি ঋণ দেয় জাপান, সবচেয়ে বেশি ঋণ দেয় জাপান, কিন্তু বৈদেশিক সাহায্য যেটা, সেটা দেয় যুক্তরাষ্ট্র। বৈদেশিক, মনে রাখবা, বৈদেশিক সাহায্য, সাহায্য বৈদেশিক সাহায্য দেয় যুক্তরাষ্ট্র, কিন্তু ঋণ দেয় জাপান। দেশ হিসেবে বেশি ঋণ দেয় জাপান, কিন্তু বৈদেশিক সাহায্য দেয় যুক্তরাষ্ট্র, এটা বুঝতে হবে, ঠিক আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। ওকে, তারপর আসো পরের প্রশ্নটা যদি আমরা দেখি, 13 নাম্বার, বাংলাদেশে কোন দেশ থেকে বেশি পণ্য আমদানি করে থাকে? এটা খুবই সহজ, বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে থাকে চীন থেকে। এগুলো কি পড়া লাগে? বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে থাকে চীন থেকে, ঠিক আছে। ওকে, 14 নাম্বার, পি রাষ্ট্রের মাথাপিছু আয় $2413। আয় ভিত্তিক শ্রেণী অনুযায়ী রাষ্ট্রটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? দেখি এটা কে পারে, এটা অ্যান্সার করো। আয়ভুক্ত শ্রেণী অনুযায়ী বাংলাদেশ মানে এই পি রাষ্ট্রটা কোন দেশের অন্তর্ভুক্ত? এটা কে কে পারে দেখবো। সবাই অ্যান্সার করো। ওকে, তাহলে তোমরা অ্যান্সার দিছ চায়না বেশি দিন যায় না। না, চায়না প্রোডাক্ট যেগুলো ভালো সেগুলো ভালোই ভাইয়া, চায়না প্রোডাক্ট যেগুলো ভালো প্রোডাক্ট সেগুলো ভালোই আসলেই। এখন আমাদের দেশে হচ্ছে এমন কি
বলে ভাই এটা চায়না প্রোডাক্ট, কিন্তু এগুলো হচ্ছে তোমার ওই যে চকবাজারের জিনিস, সেগুলোর চায়না প্রোডাক্ট বলে অনেক সেল করে। হ্যাঁ, তো এটা আসলে চায়না ভালো, চায়না অ্যাকচুয়ালি তুমি দেখবা এমন কোনো দেশ নাই যেখানে চায়না প্রোডাক্ট যায় না। চায়নারা সব কিছু বানায় ফেলে, চায়নারা সব কিছু বানায় ফেলে। ওদের 2000 টাকার দামের জিনিসও যেমন আছে, 2 টাকার জিনিসও আছে, ওদের সব আছে। 2 লাখ টাকার জিনিসও আছে, 2 কোটি টাকার জিনিসও আছে। এই যে আইফোনের মেইন জিনিসগুলো কিন্তু চায়না থেকেই তৈরি হয়ে যায়, বুঝতে পারছো? এই জন্য চায়নার কেউ বিট করতে পারে না। পি রাষ্ট্রের মাথা পিছু হয় 2413 ইউএস ডলার। তাহলে কি অ্যান্সার হবে? না, এটা হবে তোমার ডি, নিম্ন মধ্যম আয়। নিম্ন, উচ্চ আয় হবে না, নিম্ন আয় হবে না, উচ্চ মধ্য আয় হবে না, এটা হবে নিম্ন মধ্য আয় 2413 ইউএস ডলার হইলে। দেখো, বাংলাদেশ কোন দারিদ্র্যের দুষ্ট চক্রে আবদ্ধ? জনগণের স্বল্প সঞ্চয়, অবকাঠামোগত দুর্বলতা, বৈদেশিক সাহায্য নির্ভরশীলতা, কৃষি নির্ভর অর্থনীতি। এটা একটা অ্যান্সার করো সবাই। বাংলাদেশ কোন মানে হচ্ছে তোমার কি বলছে, দারিদ্র্যের দুষ্ট চক্র। দারিদ্র্যের মানে এই যে আমার এত দরিদ্রতা, সেটা কেন আসলে কিসের কারণে হয়েছে? সেটা হচ্ছে জনগণের স্বল্প সঞ্চয় ও মূলধন। জনগণের খাইতেই পায় না, তাহলে সঞ্চয় করবে কেমনে, তাই না? এই জন্য হচ্ছে এটা হবে। ওকে, তারপর আসো 16 নাম্বার বলছে বাংলাদেশের শিল্প খাত দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যেতে পারছে না কেন? বাংলাদেশের শিল্প খাত তাইলে শ্রমিকদের স্বাস্থ্যগত দুর্বলতা, রাজনৈতিক অস্থিতিশীলতা। এখন শ্রমিকদের স্বাস্থ্যগত দুর্বলতা সব শ্রমিকের কিন্তু এটা নাই। রাজনৈতিক অস্থিতিশীলতা এটা সব দেশেই থাকে। উপনিবেশিক শাসন এটা তো এখন নাই। মৌলিক ও ভারী শিল্পের অভাব, এটা আনসার হবে, মৌলিক ও ভারী শিল্পের অভাব। বাংলাদেশে যত যাই কিছু হয় দেখবা এগুলার মৌলিক কোনো কিছুই নাই, কোনো কিছুরই কাঁচামাল থাকে না। বাংলাদেশ সব, এই যে বাংলাদেশে তোমার ফ্রিজ, টিভি এগুলো উৎপাদন করে, এগুলোর কোনো কাঁচামালই বাংলাদেশে নাই। এগুলা চায়না থেকে বিভিন্ন দেশ থেকে আয়না তারপর বাংলাদেশ তৈরি করে, ঠিক আছে? তাহলে এটা হবে মৌলিক ও ভারী শিল্পের অভাব। তারপর আসো 17 নাম্বার, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী 2টি প্রশ্নের উত্তর দাও। বিদেশের মাথাপিছু আয়, আচ্ছা এগুলো তোমরা পড়ে নিও, মাথাপিছু আয়টা এগুলো তোমরা পারবা। এত উদ্দীপক কেন? উদ্দীপকগুলো সহজ হয়, আবার মাথাপিছু। হ্যাঁ, উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য কোনটা এটা বলো। 22 নাম্বার, উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য কোনটা? দুর্বল আর্থসামাজিক অবকাঠামো, তারপর হচ্ছে মূলধন গঠন ও বিনিয়োগের নিম্ন হার, প্রতি বৈদেশিক বাণিজ্য, নগরায়নের হার বৃদ্ধি। আমরা কিন্তু এখনো উন্নয়নশীল হইতে পারি নাই। আমরা উন্নয়নশীল হওয়ার কথা ছিল, কিন্তু আমরা কিন্তু এখনো উন্নয়নশীল হইতে পারি নাই। আমাদের এলডিসি যেটা লিস্ট ডেভেলপড কান্ট্রি, সেটা কিন্তু এখনো আরো 3 বছর বাড়াইতেছে। এই জন্য আমরা এখনো হইতে পারি নাই, ঠিক আছে? এবং আরো পরে হব। তাইলে উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য হচ্ছে তোমার দুর্বল আর্থসামাজিক অবকাঠামো না, মূলধন গঠন ও বিনিয়োগের নিম্ন হার এটাও না, প্রতি বৈদেশিক না, নগরায়নের হার বৃদ্ধি, এখানে নগরায়নের হার বৃদ্ধি হবে, ঠিক আছে? এগুলো হয়তো তোমাদের বইতে আছে, এগুলো বই থেকে একটু ভালো করে পড়ে নিও, কারণ তোমাদের বইতে এমসিকিউ মানে সৃজনশীল কিন্তু এগুলোই হবে। একটা কিছু তোমার বৈশিষ্ট্য দিবে, দিয়ে বলবে দেশটা কি উন্নত দেশ না উন্নয়নশীল নাকি নিম্ন মধ্যম আয়ের দেশ, এরকম বলবে, ঠিক আছে? তাহলে সেখান থেকে একটু ভালো করে পড়ে নিও বিস্তারিত। অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য কোনটা বলো তো? এই আর একটা এমসিকিউ পড়াবো, এটা না আর দুইটা এমসিকিউ পড়াবো, ঠিক আছে? তাহলে 23 নাম্বার বলো, ভাইয়া ওয়ালটন কোন দেশের পার্ট ইউজ করে? আমি যতটুকু জানি চায়না বা মালয়েশিয়া টালেশিয়া ওইসব দেশ থেকে আসে, চায়না থেকেই খুব সম্ভবত। ওয়ালটন যে বলে যে দেশের পণ্য তারা কি করে? তারা এই যে ওয়ালটনের ফোন, টিভি বা ওয়ালটনের যেগুলাই বলো, এসি, এগুলা বিদেশ থেকে সব কিছু নিয়ে আসে, আইনা বাংলাদেশে শুধু সেগুলো জোড়া লাগায়, বুঝতে পারছো? এই হচ্ছে অবস্থা। কারণ বাংলাদেশে এগুলো পাওয়া যায় না ভাই, কেমনে করবে, তাই না? ওকে, অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য হচ্ছে মাথাপিছু আয় বৃদ্ধি করা না, আয়ের সুষম বন্টন করা না, জনগণের সার্বিক কল্যাণ করা, অবকাঠামোগত উন্নয়ন, এটা জনগণের সার্বিক কল্যাণ হবে। অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য হচ্ছে জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করা, ঠিক আছে? আর দুইটা এমসিকিউ আমরা পড়ব। 24, আচ্ছা 2020 সালে একটি দেশের মোট জাতীয় আয় ছিল 4800 কোটি ইউএস ডলার। দেশটির জনসংখ্যা কত কোটি ছিল? 16 কোটি।
তাইলে উক্ত দেশটির মাথাপিছু আয় ওই তো ভাগ দিলে হয়ে যাবে। এগুলো তোমরা জানো, খুবই সংক্ষিপ্ত জিনিস। আয়ের ভিত্তিতে উক্ত দেশ কোন ধরনের দেশ, এগুলো পারবা, এগুলো অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে শেষ করতেছি। খুব সহজ প্রশ্ন এগুলা, তোমরা পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দিব, তাহলে পিডিএফ থেকে অ্যান্সারগুলো দেখে নিও। আর হচ্ছে এখনই দিয়ে দিব, জাস্ট 5 মিনিটের মধ্যে পিডিএফ আমি হচ্ছে ওদেরকে দিয়ে দিব, ওরা হচ্ছে পিডিএফ আপলোড করে দিবে, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমরা বাকি যেই রাতে একটা পরীক্ষা হবে সেই পরীক্ষা তো ভালো করে দিও, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ দেখা হচ্ছে খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।